দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একেবারে দক্ষিণে রয়েছে পাম্বান দ্বীপ। সেখানেই একটি শহর রামেশ্বরম। আর ওই শহরেরই বাসিন্দা একটি পরিবারে ছিল বাবা, মা আর তাদের বেশ কয়েকজন সন্তান। অতি সাধারণ দরিদ্র এই পরিবারেরই ছোট ছেলে পরবর্তীতে আপামর বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। পেশাগত পরিচয় পেরিয়ে সে হয়ে উঠতে পেরেছিল ভারতবাসীর অত্যন্ত প্রিয় এক মানুষ। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এপিজে আব্দুল কালাম। আজকের ভিডিওতে আমরা দেশের দক্ষিণতম প্রান্তের অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে এসে দিল্লির ক্ষমতার কেন্দ্রে আসীন হওয়া দেশের ১১তম রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ই অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা জয়নুল আবেদিন ছিলেন পেশায় নৌকা চালক এবং মা আশিয়াম্মা গৃহবধূ। তাঁর আত্মজীবনী উইংস অফ ফায়ারে কালাম স্মৃতিচারণ করেছেন তাঁর বাবা মায়ের শিক্ষার কথা। জীবনের প্রতি পরতে এই বিজ্ঞানীর ওপর প্রভাব ছিল তাঁর বাবা মায়ের। ছোটবেলায় নানা ধরনের কাজ করেছেন কালাম, সেই বিবরণ উঠে এসেছে তাঁর আত্মজীবনীতে। ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন কালামের বয়স ৮। সেই সময় হঠাৎ তেঁতুল বীজের চাহিদা বেড়ে গিয়েছিল। তখন তিনি সারাদিন ঘুরে তেঁতুল বীজ বিক্রি করতেন। খবরের কাগজ বিক্রির কাজও করেছেন দরিদ্র পরিবারের এই ছেলে। অত্যন্ত গরিব পরিবারের সন্তান, অথচ পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহ ছিল তাঁর ছোটবেলা থেকেই। ভীষণই মেধাবী ছাত্র ছিলেন তিনি। প্রাথমিক শিক্ষা অর্জনের পরে রামনাথপুরম স্কোয়াডস ম্যাট্রিকুলেশন স্কুল থেকে বাকি শিক্ষা সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষার জন্য এরপর তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন ও ১৯৫৪ সালে সেখান থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপরে ১৯৫৫ সালে তিনি মাদ্রাজে চলে আসেন ও সেখানেই মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিমান প্রযুক্তি বিষয়ে শিক্ষা লাভ করেন। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যাম্পাসের সামনে দুটো বিমান রাখা ছিল। সেটা দেখেই স্বপ্ন দেখেছিলেন কালাম। বিমান চালক হওয়ার লক্ষ্যেই স্পেশাল ব্রাঞ্চ নিয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পাশ করে বেরোনোর পরে ট্রেনি হিসেবে যোগ দিয়েছিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে। বিমান বাহিনীতে যোগদানের ইচ্ছে ছিল তাঁর, কিন্তু ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হন। সেই সময় তাঁর সাক্ষাৎ হয় ডিভাইন লাইফ সোসাইটির প্রতিষ্ঠাতা স্বামী শিবানন্দ মহারাজের সঙ্গে। তাঁর পরামর্শেই ফের ফিরে পান মনের জোর। তারপর থেকে শুধুই উত্থান। তাই তো পরবর্তীকালে এই মানুষটিকে বলতে শোনা গেছে, ব্যর্থ হলে কখনো হাল ছেড়ো না। ফেইলের মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। শেষ মানেই শেষ নয়, এন্ডের মানে হলো এফার্ট নেভার ডাইজ। যদি তুমি কোনো প্রশ্নের উত্তরে না শোনো, তবে মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিওতে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে একজন বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। ছোট একটি হোভারক্রাফটের নকশা তৈরি করা দিয়েই তাঁর কর্মজীবন শুরু। ১৯৬২ সালে ডিআরডিও ছেড়ে যোগদান করেন ভারতীয় সংস্থা ইসরোতে। ইসরোতে তিনি ভারতীয় মহাকাশ বিজ্ঞানের প্রাণপুরুষ ডক্টর বিক্রম সারাভাইয়ের সংস্পর্শে আসেন। আর সেখান থেকেই শুরু হয় আব্দুল কালামের অভূতপূর্ব যাত্রা। এরপর ১৯৮২ সালে ফের ডিআরডিওতে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে যোগদান করেন। দেশের প্রতিরক্ষায় তাঁর নেতৃত্বেই শুরু হয় ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, আর যার ফলস্বরূপ আত্মপ্রকাশ করে অগ্নি ও পৃথ্বী মিসাইল, যা দেশ রক্ষায় যুগান্তকারী সৃষ্টি। সালটা ছিল ১৯৯৮। রাজস্থানের থর মরুভূমির মাঝে ছোট্ট গ্রাম পোখরান। দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গোপনে ডেকে পাঠান ডিআরডিওর প্রধান এপিজে আব্দুল কালাম ও আণবিক শক্তি কমিশনের ডক্টর আর চিদম্বরমকে। নির্দেশ দিলেন পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করার। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে ভারতে পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা করা ছিল সবথেকে কঠিন চ্যালেঞ্জ। তবে অসম্ভবকে সম্ভব করার আরেক নাম এপিজে আব্দুল কালাম। হাওয়াও যাতে টের না পায়, এভাবে সেনা জওয়ানদের ছদ্মবেশে পোখরানে চলতে থাকে প্রস্তুতি। ১৯৯৮ সালের ১১ই মে বুদ্ধ পূর্ণিমার দিন পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে কেঁপে ওঠে মরুভূমি। প্রধানমন্ত্রীর বাসভবনে সুখবর দিতে ফোন করেন স্বয়ং ডক্টর কালাম। স্যার, উই হ্যাভ ডান ইট, কাঁপা গলায় বলতে পেরেছিলেন তিনি। আমরা বিশ্বে পরমাণু শক্তিধর দেশগুলোর প্রভুত্ব সমাপ্ত করলাম। ১০০ কোটি মানুষের দেশকে এখন থেকে আর অন্য কেউ বলতে পারবে না যে আমাদের কি করা উচিত। এখন আমরাই ঠিক করব যে আমরা কি করব। এটাই ছিল তাঁর সরকারি বিবৃতি। বিশ্বের চতুর্থ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারতের মেরুদণ্ডকে মজবুত করাই ছিল তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। আর এভাবেই এক কাগজ বিক্রেতা থেকে ভারতের মিসাইল ম্যান হয়ে ওঠেন ডক্টর এপিজে আব্দুল কালাম।
তবু ভারতবর্ষ তাঁকে মিসাইল ম্যান হিসেবে মনে রাখতে চায়নি। কপালের উপর এসে পড়া সাদা বাবরি চুল, শিশুর মতো সারল্যমাখা হাসি আর নরম স্বভাবের জন্য তিনি হয়ে উঠেছেন পিপলস প্রেসিডেন্ট। তবে মিসাইল ম্যান থেকে পিপলস প্রেসিডেন্ট হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না। তামিলনাড়ুর রামেশ্বরমের ধীবরপল্লী থেকে দিল্লির রাইসিনা হিলের প্রাসাদের দূরত্বটাও খুব কম নয়। তবে দুটো পথই অনায়াসে পাড়ি দিয়েছেন এপিজে আব্দুল কালাম। রাষ্ট্রপতি ভবনের বিশাল প্রাসাদে এসেও কোনো দিন হারিয়ে যায়নি গ্রামের ছেলেটা ও তার সারল্য। রাষ্ট্রের প্রথম নাগরিক হয়েও তিনি বরাবর দাঁড়িয়ে থেকেছেন মাটির কাছাকাছি। তাঁর জমানাতেই রাইসিনা হিলসের মুঘল গার্ডেন ভরে উঠত শিশুদের হাসিতে। এই মানুষটি একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন সারা জীবনে। 1981 সালে পদ্মভূষণ, 1990 সালে পদ্মবিভূষণ পান তিনি। এরপরে 1997 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয় এই বিজ্ঞানীকে। বিজ্ঞান, গবেষণা এবং পড়াশোনার জগতে অবিস্মরণীয় অবদানই শুধু নয়, সাধারণ ভারতীয় নাগরিকরা যাতে স্বল্প মূল্যে ভালো চিকিৎসা পরিষেবা পান সেই লক্ষ্যেও কাজ করেছেন। 1998 সালে চিকিৎসক সোমা রাজুর সঙ্গে মিলে তৈরি করেন স্বল্প মূল্যের করোনারি স্টেন্ট। রাষ্ট্রপতি থাকাকালীন এবং তার অবসরের পরও যুব সমাজের কাছে তাঁর আবেদন একই ছিল। দেশের তরুণদের শুধু যে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন তাই নয়, বরং বড় স্বপ্নের জন্য আরও বেশি পরিশ্রম করতেও শিখিয়েছেন তিনি। তাঁর আত্মজীবনী উইংস অফ ফায়ার প্রকাশের পর দীর্ঘদিন ধরেই রয়েছে বেস্ট সেলারের তালিকায়। তাঁর পড়াশোনা, গবেষণা, কাজ সমস্তই এ দেশের মাটিতে। উচ্চশিক্ষা বা পেশার প্রয়োজনে বিদেশে যাননি। গর্ব করে তিনি বলতেন, তাঁর তৈরি ক্ষেপণাস্ত্রের মতোই তিনি নিজেও মেড ইন ইন্ডিয়া। বিজ্ঞান, গবেষণা ও পড়াশোনার জগতে নিরলস অবদানের জন্য 2010 সাল থেকে এপিজে আব্দুল কালামের জন্মদিনটিকে পালন করা হয় ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে। রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ ফুরোনোর পরে শিক্ষকতাতেই নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। ভারতের প্রথম সারির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিতেন, আলোচনা সভায় অংশগ্রহণ করতেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। যে মানুষটি শিক্ষকতা, পড়াশোনাকে এত ভালোবেসেছিলেন, তাঁর জীবনের অন্তিম মুহূর্তও সেই শিক্ষা সংক্রান্ত এক আলোচনা সভার মঞ্চেই কেটেছিল। শিলংয়ে IIM এর একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে রাখতেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। দিনটি ছিল 27 জুলাই 2015।